নমস্কার, এস প্লাস নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি, আপনারা ভালো করে জানেন আমরা অ্যাড দিয়েছিলাম যে আমরা অনেক দিন পরে কিন্তু বিজেপির বিতর্কিত মুখ এবং স্পষ্ট বক্তা তার সঙ্গে আজকে মুখোমুখি আড্ডায় এবং জনযোগ আপনাদের প্রথমেই জানিয়ে দিই, উনি হচ্ছেন আর কেউ নন, উনি হচ্ছেন রাখি মিত্র। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের মনে হয় যে কোনো কোশ্চেন করবেন, কোনো কিছু লিখবেন বা কোনো কিছু বলবেন, সেটা তুলে ধরতে পারেন এবং পেজটি লাইক করুন, সঙ্গে থাকুন। তার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই, রাখি মিত্র। নমস্কার। রাখি দি এই মুহূর্তে আমরা অনেকগুলো কোশ্চেন নিয়ে এসছি, আর পরবর্তীকালে আমরা আলোচনায় আড্ডা যাব। লাইভ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাখি দি এই মুহূর্তে এখন চলছে কিভাবে, এখন চলছো কিভাবে? এখন একটু বোধহয় নিজের জন্য টাইম দিচ্ছি, ফ্যামিলির জন্য টাইম দিচ্ছি। আমার কিছু হবিজ আছে, আমার এক ছাদ ভর্তি গাছ আছে, গাছের পিছনে সময় দিচ্ছি। 30 বছর পর রিয়েলাইজ করেছি যে একটা টাইমে আমি খুব ভালো আঁকতাম, প্রচুর আঁকছি। না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। রাখিদিকে কিন্তু মানে আমরা আড্ডাটা যাওয়ায় আমাদের আজকে প্রচুর, মানে আপনারা প্রোগ্রামটা দেখতে থাকুন, কেননা আমরা অনেক কোশ্চেন আমাদের মনে রয়েছে যেগুলো আমরা তুলে ধরবো। তার আগে রাখিদিকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। রাখিদি, এই সুন্দরের ব্যাপারটা কি, মনে কি এখন কোনো টেনশন নেই? একসময় তো বিজেপির প্রচুর পরিমাণে তুমি দৌড়তে, এখন কিন্তু তোমাকে দৌড়তে দেখা যাচ্ছে না, সেটা কারণটা কি? দৌড়তে আমাকে যদি দৌড়ানো থেকে আটকানো হয় তো এটা তো একটা পার্টি, আমি তো আর জোর করে দৌড়তে পারি না। এখানে একটা আমাদের নিয়ম আছে, কানুন আছে, আমাকে সেটা মানতে আমি বাধ্য। তো আমাকে যদি বলা হয় যে তুমি এটা বলবে না, এটা করবে না, তো করবো না। একটা টাইমে রাখিদি তো খুব স্পষ্ট বক্তা, ভীষণ স্পষ্ট, আমরা নিজেরাও জানি এবং প্রত্যেকটা মিডিয়া কিন্তু রাখিদিকে মানে কভার করে। রাখিদির টাইম ভীষণ কম ছিল, আমি নিজেও আগে একটা ইন্টারভিউতে সেই জায়গায় রাখিদিকে বারণ করছে, রাখিদি চুপ করে আছে। না, চুপ করে নেই, হয়তো পার্টির কথা ভেবে চুপ করে আছি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে এখন তো কোনো ইলেকশন নেই। 2021-এ আমাদের কি ফল হয়েছে, আমরা হেরেছি, জিতেছি, কেউ হারবে কেউ জিতবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু সেইটার বোধহয় ডাইসেকশনটা করা দরকার ছিল, যেটা হয়নি। আর এখন যেহেতু নেক্সট ইলেকশন, ইউপির ইলেকশন আসতে দেরি আছে, এইটা বোধহয় টাইম যে সাধারণ মানুষেরও জানা দরকার, যারা বিজেপির জন্য খেটে মরেছে, প্রাণ দিয়েছে, তাদেরও জানা দরকার যে ওয়্যার উই ওয়েন্ট রং। সেই আলোচনাটা বোধহয় টাইম হয়ে গেছে। সেই জন্যই আজকে তোমাকে আমি কিন্তু ইন্টারভিউটা দিতে রাজি হলাম, যে এবার লোকের জানা দরকার, লোকের এটা আলোচনা করা দরকার যে আমরা কেন হেরেছি। না, তাহলে সেই জায়গায় যদি আমরা আসছি, তাহলে আমি কিন্তু নিউজের এস প্লাস নিউজে যখন আমরা প্রচার করেছিলাম, তখন কিন্তু একটাই হেডলাইন আমরা দিয়েছিলাম যে প্রচুর বিজেপি দল থেকে কিন্তু টিএমসিতে চলে যাচ্ছে। তাহলে এর পেছনে কি বলছো, এর পেছনে কারণটা কি বলছো? দেখো, প্রথম কারণ হচ্ছে টিএমসিতে যারা চলে যাচ্ছে, তোমার বোধহয় মনে আছে যেহেতু তোমরা নিউজ চ্যানেলের লোক, যে একটা টাইমে প্রচুর টিএমসি থেকে লোক এসছিল, আর আমরা কোনো বাছাই না করে যে এসছিল তাকে আমরা নিয়েছিলাম। তখন যেন একটা হিড়িক পড়ে গেছিল, পার্টিকে বাড়াও, পার্টিকে বাড়াতে হবে পশ্চিমবঙ্গে, যে আসছে তাকে নাও। সেই সময় যারা বাধা দিয়েছিলেন তাদের একটাই কথা বলা হয়েছিল যে আমাদের পার্টি বাড়ছে, আমাদের লোক নিতে হবে। ফেরত কিন্তু তারাই চলে যাচ্ছে। যারা আমাদের মতো পুরনো লোক, তারা আজকে হয়তো অনেক লোকের মনে হবে যে রাখিদি ক্রিটিসাইজ করছে, আমি কিন্তু এখানে ক্রিটিসাইজ করতে বলছি না। রাখিদি, আমি যদি সেখানটায় একটা কথা বলি, তাহলে কিন্তু পুরনো যদি লোক বলো, তাহলে কিন্তু বাবুল সুপ্রিয় গেল কেন? বাবুল সুপ্রিয় কেন গেল এটা তো বাবুল সুপ্রিয় বলতে পারবে। বাবুল সুপ্রিয় মিনিস্ট্রিতে তার পারফরমেন্স ছিল না, তারপরেও সে দুবার মিনিস্টার হয়েছে। তখন যখন পারফরমেন্স নেই, সে ওইভাবে হারলো, টালিগঞ্জের সিট তাকে দেওয়া হলো, এত ভোটে সে হারলো, তারপরেও কিন্তু সে এক্সপেক্ট করেছিল যে তাকে আবার মিনিস্টার করা হবে। যখন করা হলো না, বাবুলদা তো পোস্ট পোল ভায়োলেন্স যখন হচ্ছে, বাবুলদা তো তখন নিজে টুইট করে, তখন তো না যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। কি টুইট করলেন? আমি কার্যকর্তাদের পাশে দাঁড়াতে পারছি না, কারণ আমি যদি গাড়ি নিয়ে বেরোই আমার গাড়ি ভেঙে দেবে। একটা মন্ত্রী এই কথা বলছে যে এত সিকিউরিটি নিয়ে ঘোরে, তার গাড়ি ভেঙে দেবে, তাই কার্যকর্তার পাশে সে দাঁড়াবে না? না রাখিদি, এখানে যদি আমরা মন্তব্য করি, তাহলে তো তোমাদের এরকম হয়েছে। তোমাদের বিধানসভার ভোটের পরে যখন রেজাল্ট বেরোলো, সেটা দর্শক বন্ধু এবং আমরাও নিউজ কভার করেছি এই জায়গাটায়। তো ওই জায়গাটায় কিন্তু ওই রকম কিন্তু হয়েছে যে তোমাদের যখন রেজাল্ট বেরোয়, প্রচুর মানুষের গাড়ি ভাঙচুর হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষের বাড়ি ভাঙা হয়েছে, প্রচুর মানুষ কিন্তু মানে কি বলবো, তোমাকে বলি, 7,000 মহিলার ফার্স্ট যে কমিটিটা এসেছিল, 5 কমিটি, সেই কমিটির রিপোর্ট হিসেবে 7,000 মহিলার মলেস্টেশন হয়েছে।
তো সেই জায়গায় তো বাবুল সুপ্রিয় তো ভয় করে, তো তখন তো কোনো নেতা মন্ত্রীরাও তো কেউ নেই। না, নেতা মন্ত্রী ভয় পাবে কেন? না, তোমাদের নেতা মন্ত্রীরা তো ওটা গাইড করেনি। তোমাদের নেতা যখন একটা দুবারের এমপি, তাকে কে গাইড করবে? তুমি তো দুবার সেন্ট্রালের এমপি, তুমি এত সিকিউরিটি নিয়ে, যাদের কাছে আজকে এত সিকিউরিটি আছে তারা কি হিসেবে ভয় পেয়েছে? যে সাধারণ পাবলিক, আমাদের আম কার্যকর্তা, তারা তো নির্ভয় বেরিয়েছে, তারা মার খেয়েছে, মরে গেছে। তাহলে তুমি কি বলছো বাবুল সুপ্রিয় ভয় পেয়ে চলে গেছে? বাবুল সুপ্রিয় ভয় পেয়ে যায়নি, ওর মিনিস্ট্রি চলে গেছে, সে চলে গেছে। এই সব কিছু লোক তারা এসেই ছিল এখানে যে বিজেপির একটা হাওয়া উঠেছে, আমরা কিছু পাবো, পেলাম না, চলে গেলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এদের নেওয়া হয়েছিল কেন? তখন কেন ছাঁকনি দিয়ে বাছা হয়নি বারবার বলা সত্ত্বেও? কারণ বিজেপিকে বলা হয় উই আর এ পার্টি উইথ রেফারেন্স। আবার বলছি, আজকে আমার এই মন্তব্যতে অনেক লোকে অনেক রকম কথা বলবে যে রাখিদি ক্রিটিসাইজ করছে। আমি বিজেপিকে ভালোবাসি বলেই তার ফলটা তলে ধরছি, আদারওয়াইজ আমি বলতাম না। আমি অয়ারাম গয়ারাম নই যে কালকে এসছি আজকে চলে যাব, সেই জিনিস আমি নই। কিন্তু আমার অধিকার আছে, আমার পার্টিতে আমাকে ডেমোক্রেটিক রাইট আছে আমার প্রশ্ন করার, যে তাদের নেওয়া হয়েছিল কেন? যাদের টিকিট দেওয়া হয়েছিল তাদের দেওয়া হয়েছিল কেন? দুদিন আগে যারা এসছে, জয়েন করেছে, কি হিসেবে তাদের টিকিট দেওয়া হলো? তুমি আজকে বলো, তুমি যদি আজকে মনে করো নিউজের চ্যানেলে না থেকে তুমি আম ভোটার হতে, সাধারণ লোক কী চেয়েছিল? টিএমসি চলে যাক। সেই টিএমসি থেকে যারা আসছে তাদের ধরে ধরে টিকিট দিয়ে দিচ্ছেন। তো আম জনতা কী ভাববে? যে আমরা তো চাইছি টিএমসি চলে যাক, সেই টিএমসির লোকগুলোই আসছে, তাদের টিকিট দিচ্ছে, তো তাদের আমরা ভোট দেবো কেন? এটা তো টিএমসির বি টিম হয়ে গেল। তাহলে আসল টিএমসিকে গিয়ে ভোট দিই? ভোট দিয়েছে, দিদি জিতেছে। তাহলে রিসেন্ট শ্রাবন্তী বিজেপি থেকে চলে গেল, যাকে বিজেপির বেহালায় নামানো হয়েছিল। কেন নামানো হয়েছিল? কেন নামিয়েছিল? কারা নামিয়েছিল? এটা তো আমি প্রশ্ন করছি তোমাকে। উচ্চ নেতৃত্ব জবাব দিক। আমরা তো ইনচার্জ ছিলাম না, আমাদের তো কোনো প্রশ্ন কখনোই কোনো কিছুই শোনা হয় না। আজকে যদি কমপ্লেন করতে যাই, বলা হয় যে তুমি মুখ বন্ধ রাখো। কেন মুখ বন্ধ রাখবো? কিন্তু শ্রাবন্তীর মন্তব্য তো এটাই ছিল যে বিজেপিতে কোনো কাজ হয়নি, আমাকে দিয়ে কাজ হয়নি মানে তুমি এসছো, তুমি পলিটিক্স সম্বন্ধে কিছুই জানো না, তোমাকে সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দেওয়া হয়েছে, তুমি হেরে গিয়ে চুপ করে বসে গেছো। কেন শ্রাবন্তী? কেন আমাদের বরানগরের যাকে দেওয়া হয়েছিল, ওই আরেকজন অ্যাক্ট্রেস, সে কোথায়? সে কিছু করেনি তো। সে যখন পোস্টপোল ভায়োলেন্স চলছে, সে ফোন পর্যন্ত কেন তুলতো না? এদের কেন আনা হয়েছিল? কে এনেছিল? সে প্রশ্নের জবাব তো দিতে হবে। যারা ডিসাইড করেছে তাদের দিতে হবে, আমরা তো ডিসাইড করিনি। যারা তাদের টিকিট দিয়েছে তাদের উপর ইট লাইজ অন দেম টু রিপ্লাই টু দ্য কার্যকর্তাস। আজকে কেউ বলতে পারে না স্নিগ্ধা যে আমার কথা তখন কেউ শুনতো না। কেউ যদি বলে স্টেটের হেড হয়ে যে আমার কথা শোনা হয়নি, তাহলে আপনি সেদিন নিজের পা রেখে মাটিতে বলেননি কেন, রাখো আমার পদ, আমি চললাম, আমাকে স্টেট প্রেসিডেন্ট, আমার কথা শোনা হবে না কেন? আজকে আপনি বলতে পারেন না, ইউ হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি বিকজ ইউ কেপ্ট বিং স্টেট প্রেসিডেন্ট। এই তো কদিন আগে আপনি শুনলেন, নতুন আসলেন স্টেট প্রেসিডেন্ট, তখন কেন আপনি এই প্রশ্ন বলেননি? আজকে আপনি কেন বলছেন? তার মানে কি আপনি ঘাট থেকে ঝেড়ে দিলেন দায়িত্ব? তখন কেন আপনি বলেননি যে থাকো, আমার পোস্ট, আমার দরকার নেই পোস্ট? না, বিজেপি তো একটা সংগঠন, ওই জায়গায় যারা 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 চিন্তাধারা করেছে তারা তারা নামিয়েছে। না, যারা করেছে, যদি ওনার বক্তব্য হচ্ছে যে সেন্ট্রাল থেকে তারা চিন্তাধারা করেছে, কিন্তু সেন্ট্রাল তো নিশ্চয়ই আপনাদের নিয়েছে, কভার করেছে যে সেন্ট্রালে খুব যাতায়াত হচ্ছিল, ওখানটা এই সেন্ট্রাল আপনারা বলেননি? হ্যাঁ, যারা একদম মাথায় বসে আছেন আপনারা বলেননি? আর যখন যদি বলে থাকেন আপনাদের কথা মতোই, আপনাদের কথা শোনা হয়নি, তাহলে ওয়াই ডিডন্ট ইউ পুট ইওর ফুট ডাউন? সেটা তো আপনি করতে পারতেন, পদ ছেড়ে দিতেন। তখন তো আরও কার্যকর্তাদের মনে হতো যে হ্যাঁ, ইনি সত্যির দিকে গেলেন, দেখো এই জিনিস হচ্ছে, উনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। আজকে আপনি বলতে পারেন না। আজকে বোধহয় কাগজেই দেখেছি যে কর্পোরেশন ইলেকশনের জন্য বোধহয় জিজ্ঞেস করা হয়েছে স্টেট গভর্নমেন্টকে যে সেন্ট্রাল ফোর্স চাই কিনা, তো স্টেট গভর্নমেন্ট বলেছে না, আমাদের কলকাতা পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়ে হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কেন ডিমান্ড করছি না? আমরা তো জানি ভোটে কী হবে, ক্যান্ডিডেট মার খাবে না, কিন্তু ক্যান্ডিডেটের যার সঙ্গে যারা ঘুরবে তারা বেধারাক মার খাবে। এটাই তো হয়ে আসছে। তাহলে আমরা কেন সেটা নিয়ে আওয়াজ তুলছি? এটাই হয়ে আসছে মিনস বিধানসভার ভোটে কিন্তু আমরা দেখেছি যে বিধানসভার ফলাফলের পরে যে প্রচুর বিজেপি
প্রচুর বিজেপির প্রচুর মহিলা এবং অনেকে ঘর ছাড়া এবং মৃত্যু, এটা আমি এখনো আগেও অনেকে ঘর ছাড়া। এই ঘটনাটা ঘটেছে, এখনো অনেকে ঘর সেখানেও ছাড়া। আমাদের মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছেন এবং বলেছেন যে ওনাদের বাড়ি ফেরানো হোক এবং ভালোভাবে কাজ করা হোক। তো সে এই জায়গাটা তুমি যে বলছো এখন তো তাহলে শান্তিপ্রিয় জায়গায় চলে এসছে, তাই জন্য এখানে সেন্ট্রালের বেঙ্গলে ইলেকশন কবে শান্তিপ্রিয় হয়েছে? এখানে তো পঞ্চায়েত ইলেকশনে মারপিট হয়। 30,000টা তো জায়গাতে ভোটই দিতে দেয়নি, কোনো ক্যান্ডিডেটই দাঁড়াতে দেয়নি। কিসের শান্তি? কোথায় শান্তিপ্রিয়? তাহলে তুমি কি বলছো, তাহলে তোমরা ভয় পাচ্ছ সেই কারণের জন্য? না, আমরা ভয় পাচ্ছি না। আমরা কেন চাইছি না সেন্ট্রাল ফোর্স? আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন চাইছি না। দিদি তো সবসময় বলবেন বেঙ্গল হচ্ছে সেফেস্ট, যদি এখানে পঞ্চায়েতে মারপিট হয়। আমাদের ইলেকশনের সময় তো 5টা স্টেটে হয়েছিল, কোথাও এই জিনিস হয়েছে? বেঙ্গল থেকে লোক পালিয়ে গেছে অন্য স্টেটে, আসাম টাসাম ঝাড়খণ্ড উড়িষ্যাতে পালিয়ে গেছে, অন্য কোনো স্টেটে হয়েছে? হয়নি। বেঙ্গল হ্যাজ এ হিস্ট্রি অফ ভায়োলেন্স, বলে ভায়োলেন্স ইতিহাস আছে। তাহলে আমরা কেন চাইছি না? আমরা কেন সেখানে পিছিয়ে আছি? আমরা তো জানি কি হয়েছে, মরেছে তো আমাদের কার্যকর্তারা, তো চাওয়ার দায়িত্ব তো আমাদের। মৃত্যুর সময় তো তোমাদের বড় বড় নেতা নেত্রীদের সব ফোন ধরেনি, এইরকম একটা ব্যাপার হয়েছে। রিসেন্ট একটা ভিডিও তোমাদের খুব ভাইরাল হয়েছে, তো এই বিষয়ে কি বলবে? কোন ভিডিওর কথা বলছো? আজকে যেটা দেখেছো? হ্যাঁ, আজকে যেটা দেখেছি, যেটা নিয়ে প্রীতম সরকারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। যতদূর আমি জানি প্রীতম সরকার এই বছর এপ্রিল মাসে জয়েন করেছে। তাকে সাউথ কলকাতার সমস্ত বড় নেতাদের সাথে দেখা যায়। আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা নিউজেও চলে গেছে যে সে টিকিট বিক্রি করছে। তো আমরা যারা সত্যি কথা যখন বলি, পার্টির হয়ে বলি, কারণ প্রচুর লড়াই করেছি স্নিগ্ধা, মমতা ব্যানার্জির এগেনস্টে সব থেকে বেশি বোধহয় মুখ খুলেছি আমি। তাদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন? পাওয়া যাচ্ছে না কারণ কি, কার এগেনস্টে বলবো আমি? আমি যখন আমার কার্যকর্তাদের এগেনস্টে বলছি তখন আমাকে বলা হচ্ছে তুমি মুখ বন্ধ রাখো, বলো না। তখন যারা সত্যি কথা বলে তাদের শোকজ করা হয়। আর প্রীতম সরকার টিকিট বিক্রি করছে, তার এগেনস্টে কি অ্যাকশন নেওয়া হচ্ছে? এইসব লোকেদের কোথা থেকে স্থান পেল? সে এই বছর এপ্রিল মাসে এসছে, সে কোথা থেকে এই জায়গাটা পাচ্ছে যে সে ওপেনলি বলছে যে আমি 11টা টিকিট বিক্রি করবো, পার টিকিট 1 লাখ রুপিস। এই জায়গাটা তাকে কে দিল যে সে টিকিট বিক্রি করছে? কোথা থেকে তো সে জায়গাটা পেয়েছে, অ্যাসুরেন্স পেয়েছে, নাহলে সে টিকিট বিক্রি করছে কি করে? এইটা কি করে হয়? আর এমনি এমনি আমাদের কার্যকর্তারা মার খেয়ে মরে যায়, এইসব লোক এসে দালালি করে টাকা নিয়ে করে চলে যাচ্ছে। আর আরেকটা জিনিস, যদি কোনো জিনিস বোঝাতে না পারো তাহলে আমার মনে হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করা উচিত নয়। আজকে আমাকে যদি তুমি বলো যে রাখিদি চলো তুমি ইকোনমিক্সের ওপর কোনো ডিসকাশন আছে সেখানে গিয়ে বসো, আমি বলবো না, বসবো না, ওটা আমার সাবজেক্ট নয়। সবাই সব কিছু সাবজেক্ট হতে পারে না, সেখানে মুখটা বন্ধ রাখা বোধহয় বেটার। কারণ পশ্চিমবঙ্গ একটু শিক্ষিত লোকের জায়গা, এখানে শিক্ষার মূল্য আছে। না, শিক্ষার কোথায় মূল্য? এই কথাটা যদি আমরা আসি, বেশ তোমাদেরই একজন খুব মান্যগণ্য পদে রয়েছেন এবং মান্যগণ্য ব্যক্তি, উনি তো কথায় কথায় মানে কি বলবো ব্যঙ্গ করে চলেছেন, তাহলে শিক্ষার মূল্যটা কোন জায়গায়? যিনি ব্যঙ্গ করেছেন তা ওনাকে আমি একটাই প্রশ্ন করব, আরএসএস এটা আমি বলছি না, এটা কিন্তু মিডিয়ায় দেখা যাচ্ছে, মানে আমরাও কভার করতে যাচ্ছি। আরএসএসের যত মোহন ভাগবতজি থেকে শুরু করে আগে যতজন আরএসএসের চিফ ছিলেন তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত। তো তারা কি উনি বলতে চান যে তারা, আজকে উনি যেটা বলেছেন যে যারা শিক্ষিত উচ্চশিক্ষিত তারা সমাজকে কি দিয়েছে? পায়খানা পেচ্ছাপ ছাড়া। তার মানে উনি কি বলতে চান যে আরএসএসের চিফদের কোনো অবদান নেই, তারাও সমাজকে পায়খানা পেচ্ছাপ দিয়েছেন? 1 নম্বর। 2 নম্বর, পশ্চিমবঙ্গের বাঙালি জাত আমরা কিন্তু মানে খেতে পাই না পাই, আমাদের কিন্তু মেন এম থাকে ছেলে মেয়ের পড়াশোনার শিক্ষা। দেখবে বেঙ্গলে প্রত্যন্ত গ্রাম থেকেও ছেলে মেয়েরা কিন্তু জয়েন্ট এন্ট্রেন্স দেয়, কারণ তারা মা বাবারা হয়তো তারা কৃষি বা কিছু, তারা কিন্তু চায় ছেলে মেয়ে শিক্ষা পাক। তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজকেও নিচু দেখানো যে তাদের কোনো অবদান নেই। তাহলে শিক্ষার যদি কোনো অবদানই না থাকতো তাহলে তো শিক্ষা জিনিসটাই উঠে যাওয়া উচিত। যে শিক্ষা যদি শুধু পায়খানা পেচ্ছাপ করা দেয়, এই ভাষা যদি বলা হয়, তাহলে তো শিক্ষা দেওয়াটাই উচিত। এই ধরনের বক্তব্য তো উনি প্রচুর করেছেন, প্রচুর, যার কারণে জন্যই কি বিজেপি এতটা পিছিয়ে, যেটা মানে
না, ওনার আজকে বক্তব্যতে যেটা আমি শুনলাম, উনি বললেন যে শিক্ষিত চাওয়া হয়েছিল যে একটা শিক্ষিত মুখ আসুক, সেই জন্য আমরা সুকান্ত দাকে এনেছি প্রফেসর। তো যখন সুকান্ত দা এসে গেছেন, তখন মনে হয় না যে সুকান্ত দার উপরই ছেড়ে দেওয়া উচিত বক্তব্যগুলো দেওয়ার জন্য? যখন শিক্ষিত মানুষের ডিমান্ড ছিল, দেখে শিক্ষিত মানুষকে আনা হলো। আমি ওনার এটাকেই বলছি, এটা আমি কিন্তু এটা দিস ইজ নট রাখি মিত্র স্পিকিং, এটা আমি ইন্টারভিউ দেখেছি বলে আমি বলছি যে সুকান্ত দার একটা ডিমান্ড ছিল যে একজন শিক্ষিত মুখ আসুক। শিক্ষিত মুখ তো এসে গেছে, তো তাকে বলতে দাও না। যেটা তোমায় বললাম যে সবাই সব কিছু বলতে পারে না, সব সাবজেক্ট বলতে পারে না, এক্সপ্লেন করতে পারে না, যে কারণে হয় কি তোমার অপোজিশন সেটাকে একদম বাউন্সার হিসেবে নিয়ে নেয়, তোমার এগেনস্টে ইউজ হয়। তাহলে উনাকে কি বলতে দেওয়া হচ্ছে না, না উনি বলছেন না, কোনটা? আমি জানি না এটা উনি কেন বলছেন না, কেন পার্টির প্রোটোকলে বলে দেওয়া হচ্ছে না যে ভাই নতুন একজন এসে গেছে তাকে বলতে দেওয়া হোক, বা স্পেসিফিক এই কজন বলবে, মানে সবাই যেন মুখ উঠিয়ে বলতে চলে আসে, সব সাবজেক্ট নিয়ে বলতে চলে আসে। কেন? একটা ডোমিনিয়ন স্টেটাস নিয়ে আমি দেখছিলাম কঙ্গনা রনৌতকে প্রচুর কংগ্রেস এরা সবাই অ্যাটাক করছে যে ও বলেছে যে আমরা 1947-এ আমরা আসলি আজাদি পাইনি, ওটা আমরা ভিক পেয়েছিলাম, আসল আজাদি 2014-তে পেয়েছি। তো ওটার একটা চিঠি ঘুরছে কাল থেকে 1948-এ জওয়াহরলাল নেহরুর লেখা টু দ্য কুইন, যে শ্রী রাজা গোপালাচারীকে আমাদের ভাইসরয় করা হোক ইন প্লেস অফ মাউন্ট ব্যাটেন। ওই চিঠিটাতে পরিষ্কার লেখা আছে যে আমাদের আন্ডার দ্য ডোমিনিয়ন স্টেটাস। তো এটা তো আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ডোমিনিয়ন স্টেটাস দেওয়া হয়েছিল, ইট ওয়াজ জাস্ট ট্রান্সফার অফ পাওয়ার উইচ উইল লাস্ট ফর 99 ইয়ার্স। 99 ইয়ার্স মানে 2046 অবধি। তো এইটা যদি কঙ্গনা ভালোভাবে এক্সপ্লেন করে দিত যে ও এইটার সম্বন্ধে বলছে, তাহলে তো অ্যাটলিস্ট যারা আমাদের ন্যাশনাল মুভমেন্টে যারা প্রাণ দিয়েছেন তাদের বেইজ্জত করার প্রশ্ন উঠতো না। আজকে বলা হচ্ছে ও বেইজ্জত করেছে, তাহলে তোর এক্সপ্লেন করা উচিত ছিল না যে আমি এই কারণে বলছি, এটা ডোমিনিয়ন স্টেটাস নিয়ে বলছি। তুমি একটা বলে ছেড়ে দিলে। আর 2014-তে কি ইন্ডিপেন্ডেন্স পেলাম আমরা? ওটা তো পাবো আমরা 2046-এ। তাহলে এক্সপ্লেন করো না, তুমি চান্স দিচ্ছ কেন অন্য অপোজিশনকে তোমার এগেনস্টে অ্যাটাক করার? বারবার যেটা বলি যে বলো না, আর যদি সেটা নিয়ে মুখ খোলার হয় তো একটু স্টাডি করো, একটু ভালোভাবে এক্সপ্লেন করো, পাবলিকের সামনে এক্সপ্লেন করো, চিঠিটা দেখাও যে এই দেখো এই চিঠিটা তো আমাদের লেখা নয়, এটা জওয়াহরলাল নেহরুর লেখা চিঠি, যেখানে মেনশন করা আছে যে ইন্ডিয়া ইজ স্টিল আন্ডার ডোমিনিয়ন স্টেটাস। সেটা এক্সপ্লেন করো, ইট ওয়াজ জাস্ট আ ট্রান্সফার অফ পাওয়ার, আজাদি নেই মিলি, এই টাইপের কথাগুলো তো দরকার ছিল না বলার। আজাদি পাইনি যারা সবাই জানে ডোমিনিয়ন স্ট্যাটাস, এভরিবডি নোজ ইট ওয়াজ জাস্ট ট্রান্সফার অফ পাওয়ার। हमें आज़ादी मिली 2014, নো, ওটা 99 ইয়ার্সের। এই জিনিসগুলো না একটু কন্ট্রোল হওয়া বোধহয় দরকার। এই মুহূর্তে বিজেপির যা অবস্থা, তাহলে কি পরিবর্তন করলে বিজেপির এই দলগুলো ভাঙবে না? রাখি মিত্রর বক্তব্য, মানে আমরা জানতে চাইছি যে রাখি মিত্রর বক্তব্যতে রাখি মিত্র এই মুহূর্তে বিজেপির অবস্থা নিয়ে কি বলবে? যারা একদম রুট গ্রাউন্ড লেভেলের কার্যকর্তা তাদের উঠিয়ে আনা হোক, একদম বুথ লেভেল থেকে কার্যকর্তাদের তাদের লিডারশিপ দেওয়া হোক, তাদের ওঠাও। ওই বুথ লেভেলের লোককে নেক্সট 5 বছর ধরে বুথেই বসিয়ে রেখে দিলাম না, তারাই কিন্তু আসল কার্যকর্তা। বারবার আমি বলি যেটা একটা পার্টি তৈরি হয় কার্যকর্তা দিয়ে, নেতা দিয়ে পার্টি তৈরি হয় না। সেই কার্যকর্তাদের হাতে পাওয়ারটা দাও, তাদের ওঠাও বুথ লেভেল থেকে, ওপর থেকে যেন নিচে না নামে, লিডারশিপ যেন নিচ থেকে ওপরে ওঠে। এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার। বিজেপিতে যেই আসছে সেই বলছে যে আমাকে কাজ করতে দিচ্ছে না, তাহলে সেই ব্যাপারে কি বলতে কি? দেখো, যে আসছে যারা অন্য পার্টি থেকে আসছে তাদের কথা আমি জানি না, তারা কোন কাজ মিন করছে আমি জানি না, কারণ বিজেপি এখানে পাওয়ারে আসেনি। সুতরাং যে কাজের জন্য তারা ভেবেছিলেন তারা এসে এখানে 2 পয়সা কামাবেন, সেটা হয়তো হচ্ছে না। সে 2 পয়সা কামানোর গল্পটাতে আমি নেই। দর্শকের কোশ্চেন নেব, 1 মিনিট আমরা একটু দর্শকের কোশ্চেন নেব। আমরা আগে থেকে বলে দিয়েছিলাম যে আমাদের প্রোগ্রামটা চলতে থাকবে, তার মধ্যে যদি দর্শকরা কোশ্চেন করে থাকেন তাহলে অবশ্যই আমরা দর্শকের কোশ্চেনগুলো তুলে ধরবো। এই মুহূর্তে আমি একটু দেখে নিচ্ছি যে দর্শকের কোশ্চেনগুলো কি কি রয়েছে। প্রীতম বাবুর অডিও নিয়ে কি বলবেন? তারপরে বিশেষ নিবেদন দয়া করে পড়ুন, যারা হৃদয় দিয়ে। আচ্ছা, এখানে সৃজিত দে লিখেছেন যে বিশেষ নিবেদন দয়া করে পড়ুন, যারা
হৃদয় দিয়ে দলটাকে ভালোবেসেছে তাদের জন্য কাজ করে। আচ্ছা আচ্ছা, সংযোজন রাখে যারা জনতার মনের কথা বুঝতে পারে তাদের। আচ্ছা আচ্ছা, উনি এটা লিখেছেন যে উনি অনেক বড়ই লিখেছেন। যাই হোক, উনি ওনার মেন বক্তব্য হচ্ছে যারা হৃদয় দিয়ে দলটাকে ভালোবাসে তাদের জন্য কিছু বলুন। ওকে, তারপর ওই যে বললাম আমি, কার্যকর্তাকে ভাও দাও। একটা কার্যকর্তা সে কিন্তু কোনো কিছু লোভে কাজ করে না, সে পার্টির আইডিওলজি নিয়ে কিন্তু সে ঝান্ডাটা তোলে। আর যখন সেই কার্যকর্তা প্রাণ দিয়ে দিচ্ছে তখন তার পাশে কিন্তু দাঁড়াবার কেউ থাকছে না। আরও একজন লিখেছেন কৈলাস বিজয় বর্গীয় নিয়ে কিছু বলুন। মেন মানে উনি বক্তব্য তুলতে চাইছেন যে উনাকে নিয়ে মেন বিজেপি সাউথ কলকাতায় একটুখানি। আচ্ছা, অনেকেই কমেন্ট করে যাচ্ছেন। যাই হোক, আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরবো, সবার শেষে আপনাদের বক্তব্যগুলো তুলে ধরবো। এই মুহূর্তে আমরা এখনও রয়েছি, আমাদের প্রোগ্রামটা এখনও চলছে, এখনও কিছু রাখিদির থেকে জানা রয়েছে। রাখিদি, এই বিষয়ে যদি কথা বলতে হয়, আমি রাখিদির কাছে একটা কোশ্চেন করবো, বিধানসভার ভোটে রাখিদি কেন টিকিট পাইনি? আমি জানি না, এটা পার্টিকে, বিজেপি পার্টিকে গিয়ে জিজ্ঞেস করো যে টিকিট কে পেয়েছে, কেন পায়নি আর কারা পায়নি। আমি এক্ষুনি কী বললাম যে তোমার গ্রাউন্ড লেভেল থেকে তোমাকে নেতা তুলতে হবে। তুমি ইম্পোর্টেড নেতা দিয়ে পার্টি চলবে না। অন্য পার্টি থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে, তারা জানে কি বেঙ্গল সম্বন্ধে। আর বেঙ্গল পলিটিক্স অন্য, আই এম সরি টু সে, বেঙ্গল পলিটিক্স কিন্তু অন্য স্টেটের মতো অত সোজা পলিটিক্স নয়। এখানে প্রত্যেকটা মানুষ, সে চায়ের দোকানেই যাও, যেখানেই যাও তুমি দেখবে প্রত্যেকে না ভেরি পলিটিক্যালি অ্যাওয়্যার, জানে বোঝে পলিটিক্স। আলোচনাটা ট্রামে, বাসে, চায়ের দোকানে সব জায়গায় হচ্ছে। সেখানে যদি তুমি ভেবে নিয়ে থাকো যে আরে অন্য জায়গায় আমরা যেভাবে জিতেছি বাঙ্গাল ভি জিত লেঙ্গে, না, বাঙ্গাল জেতা অত সোজা নয়, বাঙালি মানুষের কাছে জেতাটা অত সোজা নয়। সেইখানে বিজেপির স্ট্র্যাটেজি কী ছিল বিজেপি জানে সেটা, কোথায় ভুল করেছি, কাকে টিকিট দেওয়ার ছিল, কাকে দাওনি তোমরা, সেখানে ভুল করেছো। আরে এমন লোককে মানুষ যাদের চাইছে, আমি বলছি তো ওখানে যদি আমাদের বুথের প্রেসিডেন্ট যারা যে যে এরিয়ার, সেই এরিয়ার বুথের প্রেসিডেন্টদেরও যদি দিয়ে দেওয়া হতো তারাও হয়তো জিতে বেরিয়ে যেত, কারণ সে তার এরিয়ার লোকেরা তাকে চেনে। তুমি এমন একজনকে দিয়ে দিলে, বললাম না ইম্পোর্টেড, সে ওখানে জীবনে যায়নি, তার মানুষগুলোই তাকে চেনে না, তো কেন ভোট দেবে তারা? কী আশায় ভোট দেবে? তাকে তো জীবনে দেখেনি তারা, সে হয়তো এখানে থাকেই না, বা অন্য দল থেকে হঠাৎ এসছে। না, অন্য দল থেকে তো প্রচুর এসছে, আবার প্রচুর চলে যাচ্ছে, যাবে তো, যাবে তো, তারা তো এসছিলই যে বিজেপির হাওয়া আছে, বিজেপি জিতবে, এবার টিএমসি বোধহয় যাবে, ওদিক থেকে বেশি টাকা পয়সা কামিয়েছে, এবার এদিকে এসে কামাবো, পার্টি পাওয়ারে আসলে কাজকর্ম পাবো টাবো, সেগুলো পাচ্ছে না, চলে যাচ্ছে। আবার যে কিছু জন যারা চলে গেছিল আবার ভুল হয়েছে বলে ফিরে এসছে, আবার টিএমসিতে ফিরে এসছে, তাহলে কি বলবো, টাকা পয়সা পাইনি বলে চলে এলো? টিএমসিতে ফেরত যাচ্ছে তো তারা, বিজেপিতে আবার কোথায় ফেরত আসছে? টিএমসি থেকে তো বিজেপিতে চলে গেছিল, আবার বিজেপি থেকে আবার টিএমসি। হ্যাঁ, ওই যে সেটাই তো বললাম যে টিএমসি থেকে বিজেপিতে এসেছিল এই আশাতে, কারণ আমরা জিতবো, অভ্যেস হয়ে গেছে ওদিকে টাকা পয়সা কামানো, এদিকে বিজেপি পাওয়ারে আসলে, গভর্নমেন্ট ফর্ম হলে, আমরা জিতলে আমরা পয়সা টয়সা কামাবো। দেখলো বাবা এরা হেরে গেল, চলে গেল ফেরত। তো সেটা তো আমাদের পার্টির বোঝা উচিত ছিল না? তোমরা যে এসছে তাকে দিয়ে দিয়েছো, যাকেই নিয়ে নিয়েছো, এসছে 3 দিনের মাথায় টিকিট দিল, মানে এসছেই যেন শর্তটা করে আমাকে টিকিট দিতে হবে, অথচ দেখা যাচ্ছে যা তারা ওখানে কিন্তু কিছুই করেনি। এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদের দেওয়া হয়েছে তাদের কি কন্ট্রিবিউশন, কে পলিটিক্স করেছে এর মধ্যে? কেউ না, তাদের টিকিট দিয়ে দিলে। পলিটিক্সের প জানে না তারা। রাজনীতি কিন্তু আজকের দিনে একটা প্রফেশন, কিন্তু অন্য যেরকম ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলো প্রফেশনের মতো রাজনীতিও কিন্তু প্রফেশন। তোমাকে জানতে হবে রাজনীতি করতে। জাস্ট বিকজ আমার একটা গ্ল্যামারাস ফেস আছে আমি চলে যাব, আমার তো কোনো গ্ল্যামারাস ফেস নেই, তাহলে আমাকে লোকে পছন্দ করে কেন? আমার এত ফলোয়ার্স কেন? আই ডোন্ট হ্যাভ আ গ্ল্যামারাস ফেস, নাই আমি কোনো ঐশ্বরিয়া, নাই আমি কোনো ইয়াং 24 বছরের মেয়ে। রাখিদি যে স্পষ্ট বক্তা, ও যে ভালো বক্তব্য দিতে পারে, তাই জন্য রাখিদি। তার মানে কি গ্ল্যামারাস ফেসে বেঙ্গলে হয় না? যা আমি বললাম যে বেঙ্গল পলিটিক্স ইজ ডিফারেন্ট, এখানে কিন্তু ওই চেহারা দেখে করবে না, তো সেটা পার্টি জানতো না, বুঝতে পারেনি যে বেঙ্গল পলিটিক্স ইজ ডিফারেন্ট। তুমি সিনেমা স্টারদের আসে দেখে লোকেরা, গ্রাম ট্রামের লোকেরা, ওরা খুব পছন্দ করে যারা সিনেমা দেখে। না, এই জায়গায় যদি যেতে পারি, তাহলে বলছো টিএমসির তো সিনেমা স্টার অনেকেই, তোমার টিএমসি ইজ পার্টি ইন পাওয়ার। আর তোমাকে কি বললাম যে তোমার টিএমসি থেকে যারা এখানে চলে আসছে, তো সাধারণ মানুষ তো কনফিউজড যে আমি তো চাইছি চেঞ্জ ইন পাওয়ার, আমরা তো চাইছি যে টিএমসি চলে যাক, অথচ আমি দেখছি টিএমসি থেকে যারা আসছে তাদের এখানে এসে টিকিট দেওয়া হচ্ছে।
তার মানে ইট ইজ দ্য সেম পিপল হু আর রিমেনিং। আমরা তো উই ওয়ান্ট টু গেট রিড অফ টিএমসি, সেই জন্যই না বিজেপির দিকে ঝুঁকেছি। তো বিজেপি তো সেই লোকগুলোই টিকিট পাচ্ছে যারা সবে সবে টিএমসি থেকে এসছে। তো মানুষ ভোট দেবে কেন তাদের? বলবে আমরা প্রেফার করবো না যে অরিজিনাল টিএমসিকে দিই। আগামী দিনে কি রাখি মিত্র বিজেপি ছাড়ছে? না, বিজেপি ছাড়ার তো কোনো প্রশ্ন নেই। রাখি মিত্র কি অয়ারাম গয়ারাম ছিল নাকি কোনো দিন? আজ থেকে আমি বিজেপি, আমি অটলজিকে ইন্সপায়ার্ড হয়ে আমি বিজেপিতে এসেছিলাম। আমরা আইডিওলজি নিয়ে করি, কোনো মানুষকে কোনো ব্যক্তিকে দেখে কোনোদিন চামচাগিরি করিনি, কোনো সাইকোফ্যান্সি নেই। কোনো ব্যক্তিকে দেখে কোনোদিন চামচাগিরি করবো না যে তাকে দেখে, বা বলবো না যে তাকে দেখে আমি বিজেপিতে এসেছি। অটলজিকে দেখতাম, ভীষণ শ্রদ্ধা করতাম। আদওয়ানিজি আমাদের যখন রথ যাত্রা শুরু করলেন, আমরা তখন ইয়াং, ভীষণ মনে হলো যে চলো একজন সামবডি ইজ স্পিকিং ফর দ্য হিন্দুস। কিন্তু রাখি মিত্রকে তো বলতে দেওয়া হচ্ছে না। বলতে দেওয়া হচ্ছে না, আজ দেবে না কাল দেবে। সত্যি কথা কতদিন দেবে থাকে? অ্যাট দ্য মোস্ট কী হবে? রাখি মিত্রকে শোকজ করা হবে, রাখি মিত্র শোকজের জবাব দেবে। কারণ রাখি মিত্র তো নিজের জন্য বলছে না। আমার বক্তব্য একটাই, যে কার্যকর্তাদের কেন পাশে দাঁড়ানো হয়নি। আজকের দিনে কার্যকর্তারা কেন বেরোতে ভয় পাচ্ছে? যে কারণ তারা জানে দ্য মোমেন্ট কোনো মিটিং মিছিলে আসবে, বাড়ি ফেরত যাবে, আবার মার খাবে। তাদের সেই কনফিডেন্সটা কেন খতম হয়ে গেল পার্টির তরফ থেকে? হ্যাঁ, সেইটা ওঠানো হচ্ছে না কেন? আমরা ভীষণ আগে যেমন দেখতাম বিজেপির কোনো মিটিং মিছিল হলে প্রচুর লোক, কিন্তু এখন কিন্তু দেখতে পাই না। কারণ কার্যকর্তার মোরালটাই খতম হয়ে গেছে না। সে জানে তো সে গ্রামে ফেরত গেলে বেধড়ক যখন মার খাবে, সে তখন নিজের লোকাল নেতাকে ফোন করবে, সে লোকাল নেতা ফোন তুলবে না, যেটা ভায়োলেন্সের সময় হয়েছে। আমার মেয়ে বাড়ি থেকে বেরোতে পারে না, তুমি জানো? কারণ আমার মেয়ে টার্গেট হয়ে গেছে। রাখি মিত্রর মেয়ে পিআইএল করেছে। কোথায় অন্যায় করেছে? ও তো পার্টি করে না, ও তো বিজেপি পার্টির মেম্বার নয়। ও পিআইএল কেন করেছে? কারণ ওটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ছিল, প্রচুর মহিলাদের রেপ হচ্ছিল সেই সময়, সুতরাং সে টার্গেট। তো তাতে কি হয়েছে? রাখি মিত্র কোনো সিকিউরিটি পেয়েছে? কিছু পেয়েছে? নাথিং। মা মেয়ে ওপরওয়ালার ভরসায় আছি যে কোন দিন আমাদের উড়িয়ে দেওয়া হবে, কি করা হবে। কিন্তু এটা জানি যে ওপরওয়ালা অন্যায় হতে দেয় না বেশি দিন। রাখি মিত্র কি ওইটা ভয় পায় মা মেয়েকে কখনো উড়িয়ে দেয়? একদমই না। না, আমি ভয় পাই না, আমার মেয়ে ভয় পায়। একদমই ভয় পাই না। আরে আমার মৃত্যু কি যাত্রার এমনি, আমার মৃত্যু যেদিন লেখা আছে সেদিন ওপরওয়ালা লিখে রেখেছে। হ্যাঁ, ক্ষতি করতে পারে, নিশ্চয়ই করতে পারে। ঠিক আছে, বেঙ্গলে আছি, মমতা ব্যানার্জির সাথে এত পাঙ্গা নিয়ে নিয়েছে, ভয় পাইনি। এখন নতুন করে ভয় পেয়ে কী হবে? প্রাণটাই না নেবে, এর বেশি তো আর কিছু নিতে পারে না। প্রাণই নিতে পারে, ঠিক আছে। অনেক আমাদের কার্যকর্তা মারা গেছে, জানবো, তার মধ্যে আমিও গেলাম। ঠিক আছে, গেলাম তো গেলাম। তবুও বিজেপি ছাড়বো না। বিজেপিকে আমি ছাড়বো না, কারণ বিজেপি আমাকে কেউ বলতেও পারে না যে আপনি এই কথা বলেছেন বলে আপনাকে বিজেপি ছাড়তে হবে। বিজেপি কারোর সম্পত্তি নয়। বিজেপি ইজ আ পার্টি উইথ অ্যান আইডিওলজি। আমরা আইডিওলজি দেখে পার্টি করি, কোনো ব্যক্তি দেখে পার্টি করি না। আর 2019-এর সাথে যারা তুলনা করছেন যে 2019-এ আমরা এতগুলো সিট পেয়েছিলাম, লোকে ভুলে যাচ্ছে। আমার মনে হয় তাদের বোধহয় পলিটিক্সটা ছেড়ে দেওয়া উচিত। কারণ 2019 ওয়াজ লোকসভা, 2021 ওয়াজ বিধানসভা। লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশনে আকাশ পাতালের তরফ ভারত থাকে। 2019 লোকে ভোট দিয়েছিল মোদিজিকে দেখে। এখনও যারা ভোট দিচ্ছে মোদিজিকে দেখেই কিন্তু ভোট দিচ্ছে তারা। আর 21-এর ইলেকশন ছিল স্টেট ইলেকশন, যেখানে লোকাল লিডারশিপকে দেখে ভোট দেওয়া হয়। সুতরাং তুলনা করলে যে আমরা ওখানে 18টা সিট পেয়েছিলাম, যদি 18টা সিট পেয়ে থাকে, 18 ইন্টু 7 করো না, মিনিমাম 7টা বিধানসভা, তাহলে 18 ইন্টু 7 যা হয় সেইগুলো তো আমাদের জেতা উচিত ছিল। সেটা আমরা কেন জিতলাম না? কারণ সেই জায়গায় নিশ্চয়ই কোথাও ফল্টে দাঁড়িয়েছি আমরা না। লাস্ট 2 বছরে 19 থেকে 21 18 ইন্টু 7 করলে যে নাম্বার হয় সেই নাম্বারটা তো আমরা পাইনি। সেই ফলটা কি ছিল? 77-এ দাঁড়িয়ে গেছিল, ওটা তো 100+ হওয়া উচিত। সেটা হয়নি কেন? বললাম তো, ফলটা সেখানেই যে গত 2 বছরে সেইখানকার যারা এমপি হয়েছিলেন তারা মোদিজির সেই প্রকল্পগুলো যেটা অল ইন্ডিয়া হচ্ছে সেইগুলো আপনারা লাগু করতে পারেননি। আপনারা হয়তো মানুষের কাছে পৌঁছতে পারেননি, বোঝাতে পারেননি। কারণ বিধানসভাতে তো মোদিজিকে দেখে ভোট হবে না, বিধানসভাতে তো লোকাল লিডারশিপকে দেখে ভোট হবে। লোকাল লিডারশিপ ছিলেন আমাদের 18 জন এমপি। সেই সিটগুলো আমরা কেন জিতলাম না? সেগুলো তো কনফার্ম সিট হওয়া উচিত ছিল আমাদের। আচ্ছা, দর্শকের অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা তুলে ধরতে পারিনি, কিন্তু অনেকের ক্ষোভ যে মোদিজি যা বলেন তার উল্টো হয়, উল্টো করে, সেটা নিয়ে কি বলবো?
কি বলেছেন আর উল্টো হয়েছে? মানে মোদিজি যা প্রতিশ্রুতি দেয়, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় ওটা কমপ্লিট করে। বিজেপিকে তো পাওয়ারেই আসতে দেওয়া হলো না পশ্চিমবঙ্গে। কি করে জানছেন পশ্চিমবঙ্গের মানুষ যে আমরা ভারতবর্ষে রয়েছে তো। হ্যাঁ, ভারতবর্ষে রয়েছে, ভারতবর্ষে এতগুলো স্টেটে তো রয়েছে। তাহলে বিজেপি ক্ষমতায় নেই কিন্তু পাওয়ারে পশ্চিমবঙ্গে নেই, কিন্তু ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য কি করছে? পশ্চিমবঙ্গের জন্য মমতা দিদি যেদিনই টাকা চান সেদিনই দেওয়া হয়, সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য দেওয়া হয়। উনি তো সবসময় ডিমান্ড করেন এই টাকা দাও সেই টাকা, তো পায় তো সেগুলো। না পায় না তো, মমতা দিদি যার মুখ্যমন্ত্রী যা চান তার থেকে দেন না। এবার আমি যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করি যে আগের বার ফোনির টাইমে আপনি 350 কোটি টাকা পেয়েছিলেন, ফোনি এখানে আসেইনি, সেই 350 কোটি টাকাটা গেল কোথায়? সেটা হিসেবটা দিয়েছেন? 350 কোটি, 3.5 টাকা নয়, 350 কোটি টাকা। সারাক্ষণ বলেন যে আমাকে টাকা দেওয়া হয় না, সেই 350 কোটি পেয়েছিলেন, ফোনি বেরিয়ে গেছিল বর্ডার থেকে, সেই টাকাটা কোথায় গেল? ওটা তো পাবলিকের পরে টাকা, তার হিসেব তো আপনাকে দিতে হবে। ওটা তো মোদিজির পার্সোনাল টাকা নয়, বিজেপির পার্সোনাল টাকা নয়, বা গভর্নমেন্টের পার্সোনাল টাকা নয়, পাবলিকের ট্যাক্স মানি। ট্যাক্স পেয়ার হিসেবে আমি প্রশ্ন করব যে আপনি সারাক্ষণ কাঁদেন যে আপনাকে টাকা দেওয়া হচ্ছে না, সারাক্ষণই তো দেখছি টাকা পাচ্ছে টাকা পাচ্ছে টাকা পাচ্ছে, তারপরেও বলছেন টাকা পাননি, ভেরি গুড টাকা পাননি। 350 কোটি টাকার হিসেবটা আমাকে দিন। ওই টাকাটা কি করলেন? ওটা তো স্টেটের হিসেবে আপনার খরচা করা উচিত ছিল, বা সেন্টারকে ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল যে আমাদের এখানে আসেনি ফোনই, ফেরত দিয়ে দিলাম। দিয়েছেন কি? সেই জায়গায় ক্ষতিগ্রস্ত যা হয়েছে আমফান, ফোনি না হলে কি পেয়েছে? আমফানের লোকেরা কি পেয়েছে? ক্ষতিগ্রস্ত যা হয়েছে ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত তো সেন্ট্রাল থেকে আসেনি। সেন্টার থেকে যে চাল এসছে সেই চালগুলো ট্রাক গোদামে ঢুকে গেছে, টিএমসি নেতাদের গোদামে ঢুকে সেখান থেকে ভাঙা পোকা ধরা চাল ডিস্ট্রিবিউশন হয়েছে। সাধারণ মানুষ ত্রিপল চেয়েছে, ত্রিপলটা হচ্ছে একটা বেসিক ছাদ করার জন্য, নট ইভেন বাড়ি, ত্রিপল চেয়েছে, সেই ত্রিপলের জন্য ভিক্ষা চাইতে হয়েছে তাও তো লোকেদের। সাধারণ মানুষ ঠিক পশ্চিমবঙ্গে তো মুখ্যমন্ত্রীকে মানে টিএমসিকেই যেতে। হ্যাঁ, টিএমসিকে যেতে হবে তো, আমি কারণটা তো তোমায় বলেই দিলাম। আমি চাইছি টিএমসি থেকে, টিএমসি গভর্নমেন্টকে আর চাইছি না, টিএমসি গভর্নমেন্ট ফেলিওর। কিন্তু যখন আমি দেখছি সাধারণ মানুষ হিসেবে যে টিএমসি থেকে আসা লোকগুলোই বিজেপিতে এসে টিকিট নিয়ে তারা কন্টেস্ট করছে, আর এমন এমন লোক আসছে যাদের আমরা জীবনে দেখিনি, জানি না, চিনি না, তারা এসে কন্টেস্ট করছে, ওই সবে টিএমসি থেকে এসছে। আমি কাকে ভোট দেবো? চেনা বামুনকে ভোট দেবো না অন্য কাউকে দেবো? ভোটের সময় তো প্রচুর প্রচুর লোকের লাইন, লম্বা লাইন পড়ে গেছিল বিজেপিতে, তো ওই জায়গা থেকেও তো বিজেপি জিততে পারলো না। লম্বা লাইন কিসের পড়ে গেছিলো সেটা তো জানি না। যখন ভোট হচ্ছে আর কাউন্টিং হচ্ছে, কাউন্টিংয়ের সময় তো বেশিরভাগ জায়গাগুলো কাউন্টিং সেন্টার ফাঁকা হয়ে গেছিলো, ধমকানি চমকানি দিয়ে তো কাউন্টিং সেন্টারগুলোকে ফাঁকা করা হয়েছিল। আর এবছর যা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ছিল, যে কাউন্টিং অফিসার, যিনি ইলেকশন অফিসার, তিনি দূরে বসে থাকবেন, এই দূর থেকে বসে বসে বলবেন এতগুলো নম্বর টিএমসি পেয়েছে, এত, মানে ইউ ক্যানট স্ট্যান্ড ইন ফ্রন্ট অ্যান্ড সি অলসো যে উনি যেটা বলছেন সেটা ঠিক কি ভুল। উল্টোটাও তো হয়েছে, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে তো এটা ডিক্লিয়ারই হয়েছিল যে মুখ্যমন্ত্রী ওখানে উনি এই হিসেবেও উনি আইনের দ্বারস্থও হয়েছিলেন, তো উল্টোটাও হয়েছে, তো ওনাকে সেইভাবে তো কাজকর্ম করতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকে তো সেইভাবে, যেমন তুমি বলছো কাউন্টিং এর সময় তোমার বিজেপি লোককে ঢুকে দেয়নি, কিন্তু উল্টোটাও তো হয়েছে, মুখ্যমন্ত্রীর ইয়েতেও তো একটা মুখ্যমন্ত্রীকে কাউন্টিং সেন্টারে, মানে কাউন্টিং মানে একটা বুথে আটকে দেওয়া হচ্ছে, আর মুখ্যমন্ত্রী উইথ আর এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন সেখানে বসে আছেন। এটা বিশ্বাসযোগ্য? এটা তো কোনো মানে টম ডিক অ্যান্ড হ্যারি নয় যে ইলেকশনে দাঁড়িয়ে গেছে একটা চিফ মিনিস্টার, তাকে একটা বুথে আটকে দেওয়া হলো আর উনি আটকে বসে গেলেন। এটা একটু মানে ড্রামাটিক না জিনিসটা? একটা চিফ মিনিস্টার যার পুরো অ্যাডমিনিস্ট্রেশন, পুরো পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, এভরিথিং, উনি তো পুলিশ মন্ত্রীও, তাকে আটকে দেওয়া হলো আর উনি চুপ করে বসে রইলেন, বসে এমনি করে হাওয়া খাচ্ছিলেন, দ্যাট ইজ ইট। তার মানে উনিও ছেড়ে দিয়েছিলেন না নন্দীগ্রামটা, কারণ উনি নন্দীগ্রামটা জানতেন উনি জিতছেন না, নন্দীগ্রাম জিতছেন না বলেই তো নন্দীগ্রামে গিয়ে যা যা করা হলো সব করা হলো না। শুভেন্দু অধিকারী নিয়ে কি বলবেন? নতুন বিজেপিতে এসছেন, কিন্তু আপনি এ নিয়ে কি বলবেন? শুভেন্দুদার জন্য আমি নিজে নন্দীগ্রামে গেছিলাম, আমি ওনার ক্যাম্পেইন করেছি নন্দীগ্রামে গিয়ে, একদম ভেতরে গ্রাম অবধি গিয়ে ক্যাম্পেইন করেছি। সামাও আমার ধারণা যে শুভেন্দুদা একটা প্রপার কজ নিয়ে এসছেন, যখন উনি ওখানেও ছিলেন উনি কিন্তু টিএমসিটাও কিন্তু খুব মন দিয়ে করেছিলেন, আর মমতা দিদির ওই সিএম পোস্ট অবধি ওই যে রাইড করেছিলেন উনি, কিন্তু নন্দীগ্রামের ওপর দিয়ে, ওই ওয়েভটার ওপর দিয়ে রাইড করেই কিন্তু উনি সিএম হয়েছিলেন।
সুতরাং শুভেন্দুদাকে যদি আরেকটু পাওয়ার দেওয়া যায় পশ্চিমবঙ্গের বিজেপিতে, তাহলে হয়তো আমাদের কার্যকর্তাদের মনোবল ফিরে আসবে। কারণ উনি কিন্তু কাজ করছেন, যখন কাউকে দেখা যাচ্ছিল না ইলেকশনের পর, যখন ভায়োলেন্স চলছিল, তখন কিন্তু শুধু শুভেন্দুদাকেই দেখা যাচ্ছিল, যে জায়গায় জায়গায় কিন্তু উনি পৌঁছচ্ছিলেন, আর কিন্তু কাউকে দেখা যায়নি সে সময়। ওনাকে বোধহয় একটু পাওয়ার দেওয়া উচিত, এটা আমার একদম নিজস্ব বক্তব্য, যে ওনাকে দেওয়া উচিত। কারণ যে কাজ করতে এসছে তাকে কাজ করতে দাও, যে ওই পার্টিতে কাজ করেছে, এক্সপিরিয়েন্স আছে, এত বছর রাজনীতি করেছেন, ওই এরিয়াটা তো মানে একদমই মানে অধিকারী ফ্যামিলির এরিয়া, সেই এরিয়াটাতে তো উনি কাজ করেছেন, তো তাকে দাও না চান্স। তো সবাইকেই দাও, তোমরা মুকুলদাকেও তো চান্স দিয়েছিলে, তো শুভেন্দুদাকে কেন চান্স দেবে না? ওনাকে দাও চান্স। এখন তো সামনে কোনো ইলেকশন নেই, দাও। টিএমসির কিছু নেতা নেত্রীরা আলোচনা করছে যে শুভেন্দু অধিকারী টিএমসিতে ফিরে আসবে। তারা কি জানেন, এই খবরটা পেয়েছেন? এটা তো একটা বিতর্কিত বক্তব্য করেছিলেন, তো শুভেন্দুদা তো বলেননি। এখন টিএমসির নেতা নেত্রীরা কে কি বলছেন সেটা বলে তো আমার লাভ নেই। আজকে দিদিমণি আজকে বাংলার মেয়ে, কালকে গোয়ার মেয়ে ছিলেন, তো এই বিতর্কিত কথাগুলোতে তো আমার গিয়ে লাভ নেই। সব জায়গার উনি মেয়ে হয়ে যান, অথচ অন্য বাইরে থেকে স্টেট থেকে কেউ আসলে সে বহিরাগত হয়ে যায়। এগুলো তো যতক্ষণ না শুভেন্দু অধিকারী নিজে বলছে, আমি কেন সেটা উত্তর দেবো বলো? শুভেন্দুদা তো বলেননি যে আমি টিএমসিতে চলে যাচ্ছি। যেদিন উনি বলবেন বা ওরকম কিছু ইঙ্গিত দেবেন, সেদিন বলবো যে হ্যাঁ উনি চলে যাচ্ছেন। রাখি মিত্রের কি কোনো ক্ষোভ আছে বিজেপি পার্টিকে নিয়ে? একদম না। আমি চাই বিজেপি পার্টিটা ওই যেন 18 থেকে 2-তে ফেরত না যায়, তার জন্য যা করার সেটা যেন পার্টি করুক। কারণ এখন কিন্তু টাইম, 2024 দেরি আছে। এখন কিন্তু আমাদের কাছে, এখন ইউপি ইলেকশন, অন্য স্টেটের ইলেকশন আছে, আমাদের কিন্তু এখন টাইম আছে অর্গানাইজেশনটাকে সাজিয়ে নেবার 2024 অবধি। কারণ সেই সময় কিন্তু লোকসভার ইলেকশনের রেজাল্টের ওপরে কিন্তু আবার নেক্সট বিধানসভার ইলেকশন আমাদের ডিপেন্ড করবে। রাখি মিত্রকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে রাখি মিত্র কি কি পরিবর্তন করতে চাইছে বিজেপি? আমি তো দায়িত্ব চাইছি না, আমি খালি এইটাই চাইছি যে পার্টি এটা বুঝুক যে তোমরা গ্রাউন্ড লেভেল থেকে কানেক্টেড হও, গেট কানেক্টেড টু ইয়ার রুট লেভেল ওয়ার্কার্স, যারা গ্রাউন্ডে কাজ করছে, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে, তাদের সাথে একটু তাদের সাথে বসো, তাদের কথা শোনো। এখানে কথা কেন শোনা হচ্ছে না কারোর? কেউ কথা বলতে গেলে কেন তার কথা মানে তার মুখ কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? আরে তারা প্রাণ দিয়ে বিজেপি পার্টিটাকে ভালোবাসে বলে করছে, তারা আজকে বাড়িতে ঢুকতে পারছে না। কত মিনাখা, হিঙ্গলগঞ্জ, কত ছেলে এখনও আছে জানো, যে তারা এখনও বাড়িতে ঢুকতে পারেনি। 6 মাস 7 মাস তো হয়ে গেল। তাদের ডাকো, তাদের সাথে কথা বলো, কি হচ্ছে সমস্যা, তাদের পাশে দাঁড়াও, তাদের সেই কনফিডেন্সটা দাও যে হ্যাঁ আমরা আছি তাদের সাথে। ভোটের সময় নেতা নেত্রীদের যাদের খুব দেখা যাচ্ছিল, এখন তাদের দেখা যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না, সেটার কারণ কি? বললাম যে অর্গানাইজেশনটা ঠিক করতে হবে। ভোটের সময় যেসব নেতা নেত্রীদের দেখা যাচ্ছিল, অনেকে গয়ারামদেরও দেখা গেছিল, তারা তো নেই, তারা তো সব কোথায় ঢুকে গেছে আমি জানি না, হাইবারনেশনে চলে গেছে। কিন্তু যারা অর্গানাইজেশনের লোক, তাদের বোধহয় নিজেদের মধ্যে একটু বসা দরকার, একটু ভাবা দরকার যে কী করলে বিজেপির পার্টিটা পশ্চিমবঙ্গে ডুবে যাবে না। রাখি মিত্র কোনো ক্ষোভ থেকে বলছে না, কিন্তু দুঃখ হয়। কারণ যে জায়গায় উঠে এসছিলাম, যে একটা মানে এত এক্সপেকটেশন ছিল লোকের যে আমরা এবার আসছি, মানে একদম ছোট ছোট নন্দীগ্রামে যখন গেছিলাম, একদম ভেতরের গ্রাম, মানে তুমি ওই গ্রামটায় গেলে না বিশ্বাসও করবে না যে ওখানে লোকে ফেসবুক করে, লাইভ দেখে। কারণ আমাকে যখন চিনতে পারছে আর বলছে রাখি দি, মানে এত গ্রামের ভেতর, তারাও কিন্তু বলছে দিদি আমরা এবার আসছি তো। তারপরে ভাবো ওই গ্রামের লোকেদের ওপর যখন অত্যাচারটা হয়েছে, আর তখন কেউ নেই, কার কাছে যাবে তারা? এই মানসিক জিনিসটা তাদের, এই যে ট্রমাটা থেকে তাদের কিন্তু ফেরত আনতে হবে, অর্গানাইজেশনকে মজবুত করতে হবে, নাহলে ওই 18 থেকে আবার 2-তে ফেরত যাবো আমরা। আর এটা মানে সবথেকে বেশি দুঃখের ব্যাপার হবে যে একটা জায়গায় আসার পর, চিফ মেন অপোজিশন হওয়ার পর যদি আমাদের এই অবস্থা হয় 2024-এ, তাহলে আর বলার কিছু থাকবে না। তাহলে জানতে হবে যে বিজেপি পার্টিকে আর বেঙ্গলে কোনো দিন হয়তো আমরা সেই জায়গায় দেখতে পাবো না। এখন কিন্তু টাইম, কারণ যেহেতু ইলেকশনস নেই, এখন বসো, নিজেদের ডাইসেকশন করো, কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে, করে একটা স্ট্র্যাটেজিতে এসো। বারবার বলা হয় যে স্ট্র্যাটেজি করে না কেন, স্ট্র্যাটেজি করে না কেন। আরে
বাংলাদেশে মারা গেছে, আই অ্যাম দেয়ার উইথ বাংলাদেশি হিন্দুস, যে যারা মারা গেছে, দুজন মারা গেছে, টেম্পল হয়েছে, আমি তাদের সাথে টুইট করেছি, এ করেছি, আমি আছি। কিন্তু বাংলাদেশের হিন্দু হিন্দু, আর পশ্চিমবঙ্গের যে এত হিন্দু মারা গেল তারা হিন্দু নয়। তোমরা বাংলাদেশ হিন্দু সম্বন্ধে তোমরা সবাই টুইট করছো, লিখছো, শেয়ার করছো পোস্টার, কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারে সবাই কেন চুপ? পশ্চিমবঙ্গের হিন্দুর প্রাণ নয়? না, সেটা তো কোথায়? কার্যকর্তা আমাদের। না, তো তোমরা মানে সবাই, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখানে টুইট করেননি। আমি প্রত্যেকের কথা বলছি, সবাই কেন চুপ ছিলে? বাংলাদেশে তো দুজন মারা গেছে, আমি জানি ওদের ডেলিকার লাইফ হচ্ছে ওখানে, ওরা একটা স্ট্রাগল করছে এক্সিস্টেন্সের জন্য, কারণ বাংলাদেশে আছে তারা। আমাদেরও অবস্থা কিন্তু খুব ভালো নয়। আমরা বাংলাদেশে নেই, পশ্চিম বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলে আছি ঠিকই, কিন্তু আমাদের ছেলেরা বা তো আরও বেশি মার খেয়েছে। 7,000টা মলেস্টেশন কি একটা সাধারণ, এটা কি 7 নম্বর? একটা নির্ভয়া হয়ে যায় সারা দেশ আওয়াজ তোলে, একটা আসিফা হয়ে যায় সারা দেশ আওয়াজ তোলে। তো 7,000টা নির্ভয়া, 7,000টা আসিফা হলো, একটা লোক আওয়াজ তুললো না কেন? শুধু বিজেপি নয়, এত যে কংগ্রেস আছে, সিপিএম আছে, লিবারেলসরা আছে, কেউ আওয়াজ তুললো না? এত মহিলার ধর্ষণ হলো এখানে, মাছ রেপ হলো এইভাবে, কেন? ওয়েস্ট বেঙ্গল ডাজন্ট ম্যাটার ফর এনিবডি? আওয়ার লাইফ ডোন্ট ম্যাটার হিয়ার? না, তোমরাই তো তুললে না। আমি তো তুলেছি ভাই, আমাকে কেউ বলতে পারবে না তুমি তোলোনি। আমি তুলেছি, আমাকে বলা হয়েছে তুমি তুলবে না। তুমি একা নিয়ে তো বিজেপি পার্টি কেন? এখানে তো সেইটাই সমস্যা হয়ে গেছে না, একজন দুজনই তুলছে, বাকিরা কেন তুলছে না? কেন তুলছে না? তাদের কনসিয়েন্সে বাঁধছে না? কেন বাঁধছে না তাদের? তোমরা যারা হাল্লা করছো বাংলাদেশ নিয়ে, তারা একটা আওয়াজ কেন বলনি? একটা টুইট পর্যন্ত তোমরা করনি, কেন করনি? আমি একদম আমি বাংলাদেশি হিন্দুদের সাথে 100% আছি, বাট হোয়াট অ্যাবাউট দ্য হিন্দুজ অফ ওয়েস্ট বেঙ্গল? আজকে এত ছেলে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে ঢুকতে গেলে তাদের মুচলেখা দিয়ে ঢুকতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, নিজের বাড়িতে ঢোকার জন্য টাকা দিতে হচ্ছে। যেসব মেয়েদের রেপ হয়েছে, মলেস্টেশন হয়েছে, সারা জীবন সেই ট্রমাতে থেকে যাবে তারা। ওই রেপ মলেস্টেশনের ট্রমা, ও তো যখন মরবে তখন অবধি তার সেই ট্রমাটা থাকবে। তাদের কথা কেউ ভাবলো না, কেউ আওয়াজ তুললো না, একদম কার্পেটের তলায় ব্রাশ করে ঢুকিয়ে দেওয়া হলো জিনিসটা। ওয়াই? আমার তো প্রশ্ন সেইটা, যে কেন? ভাই, আমরা কি অন্যায় করেছি? আমরাও তো পার্টিটাকে ভালোবেসে করেছি। যে কার্যকর্তাদের এই অবস্থা, তারা তো পার্টি ভালোবেসে করেছিল, তারা তো পার্টির কাছে কিছু পাবে বলে যায়নি, তারা ঝান্ডা তুলেছিল আইডিওলজি দেখে, পদ্ম দেখে তারা ঝান্ডাটা নিয়েছিল হাতে। তাদের আজকে এই অবস্থা। নেক্সট কি তারা ফেরত আসবে? রাখি ভিতরে কি মনে হচ্ছে? টাইম লাগবে, যদি তাদের সেইভাবে কনভিন্স করা যায় যে আমরা আছি। এটা কনভিন্স না করতে পারলে তারা আসবে না, তারা বসে যাবে বাড়িতে, কারণ প্রচুর মার খেয়েছে তারা, খাবার পায়নি দিনের পর দিন। দেখেছি, স্নিগ্ধা দিয়েছি, তাদের গিয়ে গিয়ে খাবার পৌঁছতে হয়েছে, সেফ হাউসে তাদের থাকার ব্যবস্থা করতে হয়েছে, এনআরআইরা প্রচুর সাহায্য করেছে। তোমাকে বোঝাতে হবে, তার পাশে দাঁড়াতে হবে গিয়ে। এখন অর্গানাইজেশন এমন করে তৈরি করে দেওয়া উচিত যে রেসপন্সিবিলিটি দিয়ে দাও যে এই ডিস্ট্রিক্টে এই লোকরা যাবে, বাড়ি বাড়ি কার্যকর্তার যাবে। কেন হচ্ছে না সেগুলো? সবাই একদম চুপচাপ, যত এর ফটো, তার ফটো, ওই ফটোশপ আর ফটো আপস করে কিছু হয় না। কার্যকর্তার পাশে থাকতে হবে, তাদের জন্য বলতে হবে। নেতা নেত্রী যদি সবসময় ভাবে যে আমার গদি চলে গেল, গদিটা কিন্তু আপনি পেয়েছেন ওই কার্যকর্তারা ছিল বলে। আজ আপনি আছেন, কাল অন্য কেউ থাকবে, গদি পার্মানেন্ট নয় কারোর। কিন্তু পার্টিটা ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার ওই কার্যকর্তা থাকবে। কার্যকর্তা না থাকলে আপনি কার নেতা, কিসের নেতা? হু কেয়ারস আপনি কার নেতা? নেতাই তো থাকবেন না। পার্টি না থাকলে, পার্টির এক্সিস্টেন্স না থাকলে কে কার নেতা? পার্টির এখন একটা এই যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা, এইটাকে ওভারকাম করতে হবে। অনেকক্ষণ আড্ডা দিলাম, আড্ডাতে অনেক প্রশ্ন ছিল আমার, এবং জানারও ছিল রাখি মিত্রের কাছে। তো রাখি দিয়ে আমরা এবার আড্ডাটা প্রায় শেষের দিকে। তো দর্শক বন্ধুরা, আপনারা আচ্ছা আমাকে ফোনটা যদি আরেকবার, ঠিক আছে, দেখা যদি যায় আমাদের লাইভটা, আমরা কমেন্টগুলো আমরা নিশ্চয়ই দেখে আরেকবার করবো। রাখি দিয়ে যাওয়ার সময়, শেষ করার আগে কি বলতে চাও? তোমার একটা বার্তা দাও, যেটা মানুষের খুব। দেখো, আমি না সবসময় যে পলিটিক্সের কথা বলেছি তাই নয়। আমি যখন গত বছর
করোনার টাইমে স্কুল ফিস সাংঘাতিক হাই খোঁজ করে দিয়েছিল, মনে আছে তো? মা বাবারা স্ট্রাগল করছিল। সেই সময় একটা গ্রুপ আমাকে বললো, রাখিদি আপনার কথা লোকের শোনে, আপনি এটা নিয়ে বলুন। সেটা সময় কিন্তু আমি প্রচুর আওয়াজ তুলেছি। সিএসসি বিলস নিয়ে প্রচুর করেছি। সঞ্জীব গোয়েঙ্কাকে তো একদম ছিঁড়ে রেখেছিলাম, কারণ ওনার প্রত্যেকটা অন্য স্টেটে উনি কী নেন। তো রাখি মিত্র কিন্তু শুধু মমতা ব্যানার্জির এগেনস্টে বলেছে তা নয়, রাখি মিত্র কিন্তু সাধারণ আম আদমির যা সমস্যা সেটা নিয়েও বলেছে। আজকের দিনে আমি চাইব যে সাধারণ মানুষ যারা, সাধারণ আমাদের যারা ভোটার, সাধারণ আমাদের কার্যকর্তা যারা, তাদের ওই কনফিডেন্সটা একটু ফেরত দেওয়ান। সেটা রাখি মিত্র একা তো পারবে না, সেটা নেতৃত্বকে করতে হবে। তাদের পাশে, তাদের বলুন যে আমরা তোমাদের পাশে আছি, আর বলেই সারবেন না, করে দেখান। মুখে বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা আছি, কিন্তু আসল সময় কেউ গেল না, না, পৌঁছাতে হবে। মমতা ব্যানার্জিকে যতই আমরা খারাপ বলি না কেন, একটা জিনিস চিরকাল দেখবে, ওর কার্যকর্তার গায়ে হাত দিলেও কিন্তু ছাড়ে না। ওই যারা সিবিআই যখন এনকোয়ারি করতে এসেছিল, 6 ঘন্টা দরজার বাইরে উনি গিয়ে বসেছিলেন একটা মুখ্যমন্ত্রী হয়ে। তার মানে কি, আমার কার্যকর্তা, আমি তার জন্য দায়ী। তবেই না সে একটা মাস লিডার হতে পেরেছে। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। নিজের কার্যকর্তার সাথে কানেকশন বাড়ানো এবং তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া। এসি ঘরে বসে পলিটিক্স করলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন পলিটিক্স করতে গেলে আবার যদি তাদের যে হাওয়াটা ছিল সেটা খতম হয়ে গেছে, আবার যদি তাদের ওঠাতে হয়, এবার তাদের ঘরে পৌঁছতে হবে। ঘরে পৌঁছে তাদের পাশে দাঁড়াতে হবে, প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ আছি। তখন ভুল হয়েছে এবং ক্ষমা চাও, ক্ষমা চাও। প্রচুর আমাদের কার্যকর্তা মারা গেছে, ক্ষমা চাও যে আমরা তো আমাদের পাশে দাঁড়াতে পারিনি। যেটা অবশ্য নির্মলা সীতারামনজি এই 7-8 দিন আগে একটা প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি এবার যে সব কার্যকর্তাদের পাশে দাঁড়াবো। বাট দো ইট ইজ লেট, স্টিল আমি বলবো এখনও যদি এই চেষ্টাটা করা যায়, আমরা কিন্তু আমাদের কার্যকর্তাদের ফিরে পাবো। যারা যাবার তারা এমনিও যাবে, অমনিও যাবে, কারণ নেক্সট 5 বছর তারা জানে এদিকে কোনো কামাই টামাই নেই, চলে যাবে তারা। কিন্তু যারা থাকার, তারা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে ফেরত আসবে। আমার রিকোয়েস্ট ওইটাই হবে যে আপনারা একটু কার্যকর্তাদের দিকে তাকান, তাদের কথা শুনুন। ডেমোক্রেটিক পার্টি তো সবসময় কেউ প্রশ্ন করলে এইটা কেন ধারণা হয়ে যায় যে আমাকে ক্রিটিসাইজ করছে। এটা এখন আবার নতুন ট্রেন্ড। তুমি যদি গভর্নমেন্টকে কোনো প্রশ্ন করো, প্রশ্ন করা মানেই একটা দল বলতে শুরু করবে, ও বাবা গভর্নমেন্টকে প্রশ্ন করছে, ও হচ্ছে অ্যান্টি ন্যাশনাল, ও হচ্ছে মোল, ও হচ্ছে ট্রোজেন। আবার নতুন ওয়ার্ড হয়েছে WOKE, WOKE, WOKE। যারা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তারা কিন্তু জানে না WOKE মানে হচ্ছে এনলাইটেন্ড। ইয়েস, উই বেঙ্গলিজ আর এনলাইটেন্ড, আমরা এনলাইটেন্ড। আরে আমরা শিক্ষিত জাত, আমরা অনেক পড়াশোনা করি, আমরা জানি এনলাইটেন্ড। এই ওয়ার্ডগুলো, শব্দগুলো ব্যবহার করছে রাইট উইঙ্গাররা। কাদের জন্য? যে রাইট উইঙ্গাররা একটু প্রশ্ন করছে যে এইটা গভর্নমেন্ট বোধহয় একটু ভুল করেছে এটাকে। আরে আমি যাকে ভালোবাসি তাকেই না আমি প্রশ্ন করবো। আজকে আমার বাচ্চাকে আমি শাসন করব না আমি এক্সপেক্ট করবো পাড়ার মাসি এসে শাসন করবে? আমি না শাসন করব, কারণ আমার বাচ্চা বড় হলে সেই ভুল জিনিসটা তো সে সমাজের সামনে নিয়ে যাবে। তো সেই অধিকার তো আমার আছে। আমি যদি আজকে কোনো প্রশ্ন করি আমাকে বলা হবে তুমি অ্যান্টি ন্যাশনাল। এই জিনিসগুলো বন্ধ করা, এটা মানে একটা অদ্ভুত ন্যারেটিভ সেট হয়ে গেছে, তো তুমি প্রশ্ন করতে পারবে না। এই জিনিসগুলো না সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে বোধহয় একটু, মানে আমি জানি না, ইনস্ট্রাকশনস আসা উচিত যে এই টাইপের কথাবার্তাগুলো। তারপর লোকের কথা শোনো, কার্যকর্তাদের কথা শোনো, তাদের গলাটা মুখটা দাবিয়ে দিও না। তাদেরও অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে, কারণ তারা ফেস করেছে। যে ফেস করেনি সে বলতে পারবে না। আজকে আমি তুমি বাড়ির ভেতর বসে বলতে পারবো না যে কোন কার্যকর্তার বউয়ের রেপ হয়ে গেছে আর তাদের বাড়ির পরিস্থিতি কী, সেটা সেই বোঝাতে পারবে। তো তার কথাটা শোনো, তার কাছে যাও, তার কাছে যাও। সে তো, তার বউ তো অলরেডি একটা ট্রমাতে আছে। আর একটা বাড়ির মেয়ের যখন কোনো মেয়ে রেপ হয়ে যায়, তার সাথে কিন্তু সাফার করে এন্টায়ার ফ্যামিলি। কারণ একটা মানে বাড়ির বউই তো সংসারটাকে ধরে থাকে, তার যদি মেন্টাল ট্রমা হয়ে যায় তার জন্য কিন্তু পুরো ফ্যামিলি সাফার করে। সেখানে তার পাশে গিয়ে দাঁড়াও। মিনাখা, হিঙ্গলগঞ্জ তো ভয়ানক ভয়ানক ওখানে পরিস্থিতি, গ্রাম রেপ হয়েছে। সমস্ত NHRC রিপোর্ট থেকে শুরু করে সবকটাতে আছে এগুলো। কজনের বাড়িতে গেছি আমরা।
এই জিনিসটা করা দরকার। আর ওই মনে রাখা দরকার যে আমি আজ নেতা, কার্যকর্তার জন্য আমি নেতা, নিজের দমে নই। কার্যকর্তা আমাকে নেতা করেছে, সুতরাং কার্যকর্তাকে আমাকে ইম্পর্টেন্স দিতে হবে। ওদের থেকে লিডারশিপ তুলে আনো। প্রচুর ভালো ভালো ছেলেরা আছে, মেয়েরা আছে, একদম বুথ স্তরে। তাদের গ্রুমিং করো না। আরে আজকাল যখন এটা প্রফেশনের মতো হয়ে গেছে, তো তাদের গ্রুমিং করো, তৈরি করো ফিউচার লিডার্স। কেন এরকম যে আমি নেতা বলে আমি আর কাউকে নেতা হয়ে উঠতে দেবো না? এই অ্যাটিটিউডটা কেন থাকবে? আরে তোমার পরে তো তোমাকে লেগেসি ছেড়ে দিতে হবে, আরও 10টা নেতা বানিয়ে যাও। তুমি একটা ভালো নেতা তখনই যখন তুমি আরও 10 জনকে বানিয়ে যাচ্ছ, সেই বানিয়ে যাও। এই জিনিসগুলো করতে পারলেই উই আর আ পার্টি উইথ আ ডিফারেন্স। ধন্যবাদ রাখিদি, ভালো লাগলো, অনেকক্ষণ আড্ডা দিলাম এবং অবশ্যই আবার রাখি মিত্রকে আমরা আপনাদের সামনে হাজির করব, কেননা উনি ভীষণ স্পষ্টবাদী এবং ভীষণ বিতর্কিত মুখ একজন রাখি মিত্র। তো S+ নিউজের সঙ্গে থাকুন আর লাইক দিন এবং প্রোগ্রামটি দেখুন এবং কেমন লাগলো কমেন্টটা অবশ্যই করবেন। নমস্কার।